অগাধ ভালোবাসা গল্পের ১২তম পর্ব। চাটা শেষ করেই মাত্র কাপটা মেঝেতে রেখেছে তিহান। এর মাঝেই পুকুরের পাশ থেকে পানির শব্দে কানখাড়া হয়ে এলো তার। ঘাড় ফিরিয়ে একবার তাকালো। শুধু সেই নয়, সেখানে উপস্থিত সবাই তাকালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়েও থাকলো। তিহানের কপালে গভীর ভাঁজ, পানিতে ঝাপটানোর অনবরত আওয়াজ আসছে। কিছুক্ষণের ব্যবধানেই তার শূন্য মস্তিষ্ক সচল হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলকে সবার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে সে শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, তিহু কোথায়? চারিদিকে পানি, পুকুর পাড়টা বেশ গভীর, তার উপর গোমট অন্ধকার। দু হাত মিলে ঝাপটাচ্ছে তোহা। এখনো ডুবে যায়নি, সে সাঁতার জানে। তার যখন ১৫-১৬ বছর ছিল তখন ওই নিজ দায়িত্বে তাকে সাঁতার শিখিয়েছিল তিহান। শহরে তেমন পুকুর টুকুর নেই, কোনো জায়গায় এক সুইমিং পুল ছিল, সেখানে নিয়ে গিয়ে টানা ২০ দিনের সাঁতার জিনিসটা রপ্ত করতে পেরেছিল সে। তবে এখানটায় পানির গভীরতা বেশি, তার উপর আকস্মিক ভয়টা সারা গায়ে, মন মস্তিষ্কে নিপুণভাবে জেঁকে বসেছে। হাত পা কাঁপছে, সাঁতরানোও ঠাঁই পাচ্ছে না কোনোভাবেই। তবুও হাল ছাড়েনি। সাঁতরিয়ে না পারে না পৌঁছাতে পারুক, অন্তত ডুবে যেন না যায় সেই চেষ্টাই করছে। এলোমেলো পায়ে নিচে ছুটছে তিহান, তার পা কাঁপছে, মাথায় কাজ করছে না কোনো কিছু, সব কিছু কেমন জমাট বেঁধে যাচ্ছে। তোহাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না, এতটুকু তার। তার পিছে পিছে বাকিরাও আসছে। তিহানকে রীতিমতো দৌড়ে বেরিয়ে যেতে দেখে হলরুমে বসে থাকা আতিয়া স্বর্ণালীর দিকে চেয়ে প্রশ্ন করে বলল, কি হয়েছে? এভাবে কই যাচ্ছিস সব কটা? স্বর্ণালী কিছু বলতে পারল না। বিষয়টা এখনও পুরোপুরি ঠাওর করতে পারেনি সে। তাকে ফ্যাল ফ্যাল করে বোকার মতো চেয়ে থাকতে দেখে সাইফ আগ বাড়িয়ে উত্তর দিল, তোহা বোধহয় পুকুরে পড়ে গিয়েছে খালামণি, আমরা শিওর না। কি বলে আতকে উঠল আতিয়া। টেনশনটা তার বরাবরই বেশি। মাথা চক্কর দিয়ে উঠল তার। তুর্য নেই আশেপাশে, সে আগেই ছুটেছে তেহানের পিছু পিছু। তার অসহ্য দৃষ্টি দেখে সাইব গেল তার কাছে, আলতো করে ধরে বসিয়ে দিল সোফায়। তোহার অবস্থা নিভু নিভু, বেশ বুঝতে পারছে কয়েকটা পা এদিকেই দৌড়ে আসছে, তবে তাকানোর ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসা শরীর, শেষ কয়েকবার হাত দিয়ে এগোনোর চেষ্টা করল সে। হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তেই পানিতে আরও একজনের ঝাঁপিয়ে পড়া আর মুখের উপর ফ্ল্যাশ লাইট পড়ায় কিছুটা চেতনা ফিরে পেল। সামনের কালো অবয়ের মানুষটির মুখ না দেখেই সে ক্ষীণ কণ্ঠে ডাকল, তিহান, ধরুন আমাকে। কথাটা পুরোপুরি শেষ না হতেই দু হাতে জাপটে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথে সম্পূর্ণ গায়ের ভর তার উপর ছেড়ে দিল তোহা। এতক্ষণে ভয়টা নিমিষেই কেটে গেছে, তবে শক্তি পাচ্ছে না। তিহানকে যে একটু জড়িয়ে ধরবে সেই উপায়টাও নেই। তোহার মাথাটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল তোহান। বুকের ভাঁস কমানোর চেষ্টা করলো, তবে সফল হলো না। আরেকটু হলে সে নিজেই জ্ঞান হারাতো ভয়ে। তুর্য ততক্ষণে ফোনের ফ্ল্যাশ লাইট সমেত পুকুরের সিঁড়ি ধরে অর্ধেক নেমে গেছে। তিহানকে উদ্দেশ্য করে গলা বাড়িয়ে ডাকছে, তিহান ভাই, আমি আসবো? না, তুই দাঁড়া ওখানেই, আমি পারবো। আসতেছি বলে তোহাকে পাজা কোলে করে তুলে নিল তিহান। তোহার চোখ বন্ধ, তবে জ্ঞান হারায়নি। দয়া করে জ্ঞান হারাবা না, আমার কিন্তু খুব ভয় করছে। তিহানের কাপা কণ্ঠের বাচ্চাসুলভ আবদারে মলিনভাবে হাসল তোহা। তাকে নিয়ে পাড়ে উঠে মাটির উপর বসে পড়েছে তিহান, তোহার মাথা তার বুকে। তুর্য আস্তে আস্তে হাত বুলাচ্ছে বোনের মাথায়। গায়ের ওড়না এখনো পুকুরে ভাসছে, তাড়াহুড়ায় সেটা আর আনা হয়নি। কথা বলছে না কেন? অজ্ঞান হয়ে গেছে? তোহার মাথায় হাত বুলাতে বুলাতে বলল তুর্য। তোহার ভেজা চুলগুলো কানের পিছের দিকে গুজে দিয়ে তিহান মৃদু গলায় উত্তর দিল, না, জ্ঞান আছে, খুব ভয় পেয়েছে হয়তো, বলে চোখ জোড়া বুঝল তিহান। এই সন্ধ্যাবেলা একটা এমন ভয়ানক কাজ ঘটে যাবে বুঝতে পারেনি সে। মেয়েটা কখন উঠে গেছে খেয়ালই করেনি। হয়তো খেয়াল করলে এমন হতো না। এর মাঝেই ছুটে এলো বাড়ির সবাই। এদিকে লাইট জ্বলে উঠতেই তোহাকে নিজের দিকে ঘুরিয়ে দু হাতে লুকিয়ে আগলে ধরল তিহান। আতিয়া কান্না করছে ফুপিয়ে। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তিহু ঠিক আছে খালামণি, কেঁদো না, ও ভয় পেয়ে যাবে।
আরমান সাহেব এগিয়ে আসলেন, আতিয়াকে ধরে উঠিয়ে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তিহানকে বললেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে পারবে তিহান? দুজনেই তো ভিজে গেছো। তিহান মাথা ঝাঁকালো, বলল, জি খালু, নিয়ে যাচ্ছি। আপনি খালামণিকে ভিতরে নিয়ে যান, আমরা আসছি। আরমান সাহেব মৃদু হেসে আতিয়াকে নিয়ে ভিতরে ঢুকলেন। তার স্ত্রী অল্পতেই অস্থির হয়ে ওঠে, প্রেশার বেড়ে যায়। তারা ভিতরে চলে যেতেই আফিয়ার দিকে চোখের ইশারায় কিছু একটা বলল তিহান। ছেলের ইঙ্গিত বুঝতে পেরে আশেপাশে তাকালো আফিয়া। স্বর্ণাকে দিয়ে হলরুমের সোফা থেকে তার গায়ের শালটা আনিয়ে তোহার গায়ে জড়িয়ে দিল। তোহাকে কোলে নিতে গেলেই তোহা আদো আদো স্বরে বলল, আমি পারবো। দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে তাকালো তিহান। শুধুমাত্র দুর্বল হয়ে পড়েছে বলেই তোহাকে কিছু বলেনি এতক্ষণ, নয়তো একে এখানেই আসার পরাধে তার আগেই একে 2-4টা চড় লাগানো উচিত ছিল। তথাপি তোহার কথাটা দাম না দিয়ে তাকে কোলে তুলে নিল। তোহা আবারও কিছু বলতে গেলেই সে রাগে কটমট করে বলল, একদম চুপ। মুখটা চুপসে গেল তোহার, ঠোঁট জোড়া আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিহান তাকে কোলে নিয়ে রুমে ঢুকলো। তখন শুধু আফিয়া আর স্বর্ণালী আছে রুমে। স্বর্ণালী তোহার জামা কাপড় বের করছে আর আফিয়া গ্লাসে পানি ঢালছে। তিহানের নিজের জামা কাপড়ও ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ফোনটাও ছিল পকেটে, সেটা হয়তো নষ্ট হয়ে গেছে। কিছু করার নেই, সেই মুহূর্তে তো আর ফোনের কথা মনে ছিল না তার। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল তিহান। তোহাকে শুইয়ে দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, এভাবে নাম ধরে ডাকলে রোজ রোজ পুকুরে পড়ে গেলেও আমি কিছু বলবো না, প্রমিস। রাতের খাবার খাচ্ছে তোহা। খাচ্ছে বলতে তাকে খাইয়ে দেওয়া হচ্ছে আতিয়া। তার হাতে খাচ্ছে সে। একবারও তাকে বের হতে দেওয়া হয়নি রুম থেকে। পায়ের কাছটায় বসে আছে তিহান। অন্য কেউ বকেনি, তবে সে নিজেও জানে সে বকা খাওয়ার মতো কাজই করেছে। আজ 2-একটা থাপ্পড় যে এখনো গালে পড়েনি, এটা একটু ঢের বেশি। তবে আতিয়া ছাড়া আর কেউ কিছু বলতে এলেই তাকে ভদ্রতার সহিত থামিয়ে দিচ্ছে তিহান। ফলস্বরূপ তিহান আর আতিয়া ছাড়া আর কারুরই বকার শিকার এখনো অবধি হয়নি। যদিও তিহানের সাথে লজ্জায় চোখ মেলাতে পারছে না তোহা। বয়সে তার থেকে এত বড় মানুষটাকে নাম ধরে কিভাবে ডেকে ফেলল, ইস! আপনি করে তো বলেই সব সময়। আজকে কিভাবে যেন শুধু নামটাই বেরিয়ে গেছে। সামান্য মন খারাপ ছিল বলে তুই এই ভর সন্ধ্যাবেলা পুকুর পাড়ে যাবি তোহা? উত্তর দিল না, চুপচাপ ভাবছে তোহা। ভাবতে লাগলো মাকে এ ব্যাপারে নিজের পক্ষ নিয়ে আর কিছু না বলাই শ্রেয়। কখন যেন দ্বিগুণ রেগে যায়। আর তোমার মেয়েকে হুদাই এত কষ্ট করে টাকা খরচ করে সাঁতার শিখিয়েছিলাম আমি। খালামণি, কি লাভ হলো বলো তো? ফুঁসে উঠে বলল তিহান। আতিয়াও সায় দিল তার কথায়। তোহা অপরাধীর মতো মাথা নুইয়ে আস্তে করে বলল, আমি সত্যি পারছিলাম না তিহান ভাই, পানি ছিল অনেক। তিহান ঠোঁট চেপে তাকালো। একটা কারণে অবশ্য নিজের উপরই রাগ লাগছে, তবে আতিয়ার সামনে আছে দেখে সে বিষয়ে কিছু বলছে না। খানিক বাদে আতিয়া ভাতটা খাইয়ে দিয়ে প্লেট রাখার জন্য বেরিয়ে যেতেই তিহান উঠে তোহাকে পানি খাইয়ে দিল। নিজের হাতে ভেজা ঠোঁটের চারপাশ মুছে দিতে দিতে বলল, তোমার মন খারাপ থাকবে কেন? এই আমিটা আছি কি করতে? তোমার মনই যদি ভালো না রাখতে পারি, তবে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করি বলো তো? এ তো ঘোর অন্যায়। ঝিরিঝিরি হাওয়া বইছে, রাতের ঠান্ডা প্রকৃতি ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব। রাস্তার ওপারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা নারকেল গাছগুলো একে একে শরীর দুলিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে, তারপর হঠাৎ হঠাৎ আবারও দুলতে শুরু করেছে। আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত তারকারাজি। পূর্ণিমা চাঁদের আলোয় ঝলকানিতে পুরো উঠোন বারান্দা আলোকিত। বুকে 2 হাত রেখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা। তবে কেন যেন এই নির্মল প্রকৃতিও কোনো কমে তার মন ছুঁতে পারছে না। তার এই মনটা খুব একরোখা স্বভাবের। সে যে এক মানুষের কাছে পড়ে আছে তো আছেই, তাকে ছাড়া কিছুই আর ভালো লাগে না। ঘড়ির কাঁটা প্রায় 12র ঘর ছুঁই ছুঁই। গ্রাম এলাকায় এই সময়টা গভীর থেকে গভীর রাত। আশেপাশে একটা কাকপক্ষীরও চেঁচাচ্ছে না। সেই সন্ধ্যা থেকে ঘরে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছিল না তোহার। বের হয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্যই আকুপাকু করছিল ছোট্ট মনটা।
তাই স্বর্ণালী ঘুমিয়ে পড়তেই ধীর পায়ে কোনো রকম শব্দ ছাড়া বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে সে। চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারে কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। না দেখেই সে ভেবেই ফেলেছিল পাশে তিহান আছে, কিন্তু কেন যেন তিহানের গায়ের চিরচেনা গন্ধটা সে পাচ্ছে না। পাশের মানুষটার হালকা কাশির শব্দে চমকে চোখ মেলে তাকালো তোহা। চকিতে পাশে তাকাতেই দ্বিগুণ চমকে উঠল সে। পাশে তার বাবা দাঁড়িয়ে আছেন। এই সময়ে একেবারে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে প্রবল অস্বস্তি জাপটে ধরল তোহাকে। মাথায় ওড়না আরও একটু সামনে টেনে নিয়ে সে মৃদু কণ্ঠে বলল, আব্বু তুমি এখানে? আরমান সাহেব হাসলেন। মেয়ের কাঁপা কাঁপা কণ্ঠ শুনে তার ভেতরের ভয়টা টের পেয়ে গিয়েছেন তিনি। এত স্নেহের সহিত কথা বলার পরও তোহা কেন তাকে এত ভয় পায় কিছুতেই বুঝে আসে না। তোহার দৃষ্টি নিচে মেঝের দিকে। কেমন একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সে, যেন রাত বিরাতে এখানে দাঁড়িয়ে থাকা একটা অন্যায়। আরমান সাহেব তাকে হাতে নাতে ধরে ফেলেছেন। আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখলেন। পরিবেশটা একটু সহজ করার জন্য নরম কণ্ঠে বললেন, চোখ বন্ধ করে কি ভাবছিলে? তোহা যেন আরও একটু লজ্জায় পড়ে গেল। কি উত্তর দিবে সে? তিহানের কথা ভাবছিল? এটা কি আর বলা যায় নাকি? তথাপি একটু মুচড়ে গেল সে। আরও একটু গুটিয়ে দাঁড়িয়ে আটসাট স্বরে উত্তর দিল, কিছু ভাবছিলাম না আব্বু। আরমান সাহেব দীর্ঘ শ্বাস ছাড়লেন। তার প্রতি মেয়ের এই ভয় হয়তো জীবনেও কাটাতে পারবেন না তিনি। বস্তুত তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে। কথাগুলো জানা তার খুব দরকার, নয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। কিছুক্ষণ নীরবতায় কাটল। আরমান সাহেব গলা ঝেড়ে নীরবতা ভেঙে বললেন, দেখো মা, আমি তোমার বাবা। যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের 3 ভাই বোনকে বড় করেছি। তুমি সবচেয়ে ছোট আর সবচেয়ে আদরের। আমার কাছে ভয়ের কিছু নেই, বুঝতে পেরেছ? তোহা উপর নিচে মাথা নাড়ালেও ভয়টা ততক্ষণে দ্বিগুণ হয়েছে তার। একটু পরে হয়তো 3 গুণ 4 গুণ অবধি ছাড়িয়ে যাবে। আরমান সাহেব একটু সময় নিয়ে বললেন, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো আব্বু, বিনতি গলায় উত্তর দিল তোহা। তবে এবারেও বোধহয় না চাইতেও তার কণ্ঠটা একটু কেঁপে গেছে। তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। তাই আমি কখনোই চাই না আমার কোনো সিদ্ধান্ত তোমার উপর বোঝা হোক। আবার এটাও কথা যে তোমার কোনো ভুল সিদ্ধান্তে আমি সমর্থন করব না, তাই না? তোহাকে এবার একটু বিচলিত দেখালো। বাবার কথার মানেগুলো তার মাথায় ঢুকছে না কোনোভাবেই। এত রাতের বেলা বাবা এসব কেন বলছে তার অর্থ বার করা মোটেও সম্ভব হচ্ছে না। ক্ষণে ক্ষণে পরিবেশটা আরও ভারী লাগছে। তুমি এসব কেন বলছো আব্বু? কোনো কারণ আছে? আরমান সাহেব আর দেরি করলেন না। কোনো রকম অস্বস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি কি তিহানকে পছন্দ করো? কথাটা শুনতেই যেন কয়েক সেকেন্ড থ মেরে রইল তোহা। অতঃপর বজ্রপাতের ন্যায় এক পলক তাকিয়ে মাথা নামিয়ে ফেলল। গলা শুকিয়ে কাঠ। বাবার মুখ থেকে সরাসরি এমন একটা কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? তার কি লজ্জা পেয়ে চলে যাওয়া উচিত, নাকি বাবাকে উত্তর দেওয়া উচিত বুঝতে পারছে না। গলার কাছে কথাগুলো কেমন জটলা পেকে যাচ্ছে। লজ্জার কিছু নেই মা, নিশ্চিন্তে বলো। তোহা বলতে পারল না কিছু। নীরব হয়ে গুমড়ে রইল। কেন সে বলতে পারছে না কিছু? মনে হচ্ছে সে মুখ খুললেই অনর্থ হয়ে যাবে, উল্টো পাল্টা বকে ফেলবে। নীরবতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন আরমান সাহেব। অতঃপর মাথা ঝুঁকিয়ে নিজের হাতের তালু পর্যবেক্ষণ করতে করতে বললেন, তবে কি আমি তোমার উত্তরটা হ্যাঁ ধরে নেব? এবার আর চুপচাপ থাকতে পারল না তোহা। এখনও চুপ থাকলে তিহান নামক প্রেমিকটার সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে। এ অন্যায় সে করতে পারবে না, কখনোই না। উপরন্ত মুখে কিছু বলতে না পেরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। লজ্জার রক্তিম আভা তার মুখের আনাচে কানাচে। আরমান সাহেব হাসলেন, যেন বুক থেকে কোনো একটা পাথর নেমে গেল নিমিষেই। তোহাকে ঘুমাতে যেতে বলতেই এক ছুটে জায়গা প্রস্থান করল তোহা। আরমান সাহেব আরও কিছুক্ষণ নির্বিশেষ চেয়ে রইল কালো আকাশের পানে।
পরের দিনটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিল তোহার। দুপুরের দিকে তারা কাজিনরা ঘুরতে বেরিয়েছিল। তিহানের ফোন নষ্ট হয়ে গেছে। অনেক ঘুরে টুরে গ্রাম বেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে। সেই সাথে তোহার জন্য ছিল এক ঝাঁক বকা। মূলত তার জন্যই তিহানের ফোনটা নষ্ট হয়েছে। তোহা কিছু বলেনি অবশ্য। বিকাল পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। তবে একটা বড় ঘটনা ঘটে গেল বিকালের পরই। ঘুরে টুরে বাসায় ফিরে সে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আতিয়া হাস্যমুখে তার রুমে প্রবেশ করে বললেন, তোহা, তোকে ডাকছে নিচে, আয়। কে ডাকছে আম্মু? যে বলো আমি ঘুমাচ্ছি, বিরক্তি সমেত উত্তর দিল তোহা। উত্তর দিতেই শুতে গেলেই আতিয়া জোর গলায় বলল, তোর বাবা ডাকছে, জলদি আয়। বাবার কথা শুনে একটু থমকালো তোহা। বাবার বলা কাল রাতের কথাগুলো ভাসছে কানের কাছে। বাবা কেন তাকে নিচে ডেকেছে? নিচে হয়তো সবাই আছে। সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি? আচানক একটা ভয়ে ঢোক গিলে তোহার মনে। তবুও যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে সে উত্তর দিল, আচ্ছা আসছি, তুমি যাও। হলরুমের সোফায় বসে আছে বাসার প্রতিটি সদস্য। কেমন একটা খুশি খুশি আমেজ সর্বত্র। তোহার পরনে হালকা গোলাপি রঙের 3 পিস, মাথায় সাদা ওড়না, একেবারে সাধারণ ঘরোয়া পোশাক। সে গিয়ে আরমান সাহেবের কাছে দাঁড়াতেই তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি। এদিক ওদিক তাকিয়ে চুপচাপ স্বর্ণালীর পাশে বসে পড়ল তোহা। সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল এখানে আসলে হচ্ছেটা কি। সবার মুখেই মিটি মিটি হাসি। সবাই যেভাবে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করা হচ্ছে। চুপচাপ বসে রইল সে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 3 বাদে কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেল সিঁড়ি বেয়ে। তবে তার মুখে চাপা গোছানো হাসি। জিভ দিয়ে ঠোঁট ভেজালো তোহা। তিহান এগিয়ে গিয়ে কোনো কথা না বলেই তার পাশে বসতেই হুড়মুড়িয়ে একটু চেপে গেল তোহা। লোকটার পুরো মাথাটা কি গেছে? করছে কি সবার সামনে? পুরুষ মানুষ বলে কি লজ্জার মাথা খেয়ে বসেছে? আশ্চর্য। তবে তাকে যার পরনাই অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে এলেন। উঠলেন তিহানের বাবা আমজাদ। তিহান হেসে ফেলেছে ততক্ষণে। তোহা আর চোখে তাকালো। লোকটার মুখে গাঢ় হাসিটা একটু বেশি মানিয়ে যায়। তাকিয়ে থাকতে ইচ্ছে হয় খালি। নিজেকে সামলে চোখ নামালো তোহা। আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিয়ে বললেন, পরিয়ে দাও। মুহূর্তেই হতবুদ্ধি হয়ে পড়ল তোহা। হতভম্ব ফ্যাকাশে চেহারায় শূন্য চোখে চেয়ে থাকলো। আচমকা এমন একটা ঘটনা বুঝতে উঠতে মেনে নিতে বেশ বেগ পেতে হলো তাকে। যখন বুঝে উঠল তখন ওই আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকালো সে। লোকটার মুখের ঝলমলে হাসিটাই বলে দিচ্ছে যা হচ্ছে সবই সত্য, বাস্তবিক ঘটেছে, কোনো স্বপ্ন নয়। মনে মনে কিছুক্ষণ নিজের সাথে আমতা আমতা করল তোহা। তার জীবনের এই এত আকাঙ্ক্ষিত মুহূর্তটা যে এভাবেই অনাকাঙ্ক্ষিত একটা সময়ে হুট করে সত্যি হয়ে যাবে তা কখনো ভাবেনি। তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিল ঠিক সেভাবে আজও নিজের হাত মেলে দিয়ে বলল, হাতটা। এতক্ষণে তোহার মুখে হাসি ফুটল। মাথা ঝুঁকিয়ে ফেলল সে। কাপা হাতে আলতো করে তিহানের হাতের উপর হাতটা রাখতেই অনামিকা আঙ্গুলটা মুহূর্তেই জলজল করে উঠল। একটা স্বর্ণের সাদা পাথর বসানো আংটিতে হাতের সাথে জলজল করে উঠল তোহার চোখও। তিহানের আংটি পরানো শেষ হতেই আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিলেন। তবে তোহাকে হাত মেলতে হলো না। তিহান নিজেই তার হাত এগিয়ে দিল। তিহানের হাত স্পর্শ করল তোহা। আঙ্গুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙ্গুলে পরিয়ে দিল। আরও চওড়া হলো তিহানের ঠোঁটের হাসিটা। তিহান এর হাত সরানোর আগেই এক ফোঁটা নোনা জল টুক করে গড়িয়ে পড়ল সেই হাতের উপর। তিহান বলল না কিছু। সে জানে মেয়েটা খুশিতে কাঁদছে। তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই। আংটি পরানো শেষ হতেই মিষ্টি মুখ করল সবাই। এদের কথাবার্তায় বোঝা যাচ্ছে সবাই জানতো এঙ্গেজমেন্টের বিষয়টা, শুধু তোহা ছাড়া।
তোহার অবস্থা তখন শোচনীয়, প্রচণ্ড লজ্জায় চোখ তুলতে পারছে না। সে কেমন একটা দম বন্ধকর পরিস্থিতি। এই সব যে এই পাশে বসা লোকটার কারসাজি তা বুঝতে একরত্তিও অসুবিধা হলো না। গতকাল রাতে বাবার কথাগুলো শুনে সে কিছুটা আন্দাজ অবশ্য করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাগদান হয়ে যাবে কশ্চিন কালেও ভাবনায় আসেনি। নিজাম রহমানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। হাসির ঝলকানিতে লোকটার খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার পর তিহানের বাবা আমজাদ সাহেব তোহার মুখে একটু মিষ্টি তুলে দিলেন, অপর হাত মাথায় বুলিয়ে দিয়ে বললেন, বিয়েটা হবে তোমার উচ্চ মাধ্যমিকের পরে। তিহান কিছুতেই তোমার পরীক্ষার আগে বিয়ের ঝামেলা চাচ্ছে না, বুঝলে? তোহা তাকালো না, হালকা মাথা নাড়ল শুধু। এখনো কেউ তাকে এখান থেকে যেতে বলছে না কেন? ও আল্লাহ! খানিক বাদে তিহানের ইশারায় তোহাকে রুমে নিয়ে গেল আফিয়া। এ ব্যাপারে তাদের মধ্যকার বিষয়টা নিয়ে কেউ তাকে চেতাচ্ছে না পর্যন্ত। এমনকি স্বর্ণালীও স্বাভাবিক, যেন তাদের করা আদেশ দেওয়া হয়েছে যাতে তোহাকে কোনো রকম বিরক্ত না করা হয়, লজ্জা অস্বস্তিতে না ফেলা হয়। বিছানায় বাম কাত ফিরে শুয়ে আছে তোহা। চোখে ঘুমের ছিটে ফোঁটাও নেই। ঘরের নীল রাঙা ডিম লাইটের মৃদু আলোয় হাতের অনামিকা আঙ্গুলের জলজল করছে আংটিটা। মেলে ধরে আংটিটার দিকে নিষ্পলক চেয়ে থাকে। সেই বিশেষ মুহূর্তটা স্মৃতিচারণ করার চেষ্টা করছে সে। চোখের কোণে এখনো চিকচিক করছে আবেগী জল। এই আংটিটা আসলে তিহান পরিয়ে দিয়েছে তাকে। হঠাৎ করে কিভাবে তাদের সুপ্ত অপ্রকাশিত আবেগটা সবার কাছে প্রকাশ পেয়ে গেল। শুধু প্রকাশ না, একেবারে পূর্ণতা পাওয়ার প্রথম ধাপ পেরিয়ে ফেলল নিমিষেই। জীবন কি এতই সহজ? সব কিছু কি এতটাই বাধাহীন? কারো জন্যই হ্যাঁ, আবার কারো জন্য হয়তো না। তবে এই লোকটা বোধহয় তার জীবনে কখনো বাধা নিষেধ চড়াই উতরায় সৃষ্টি হতে দিবে না। নিজের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও প্রশস্ত বুকটার নিচের তাকে আগলে রাখবে সব সময়। ফোনের ভাইব্রেশনের কাঁপুনিতে ভাবনার সুতো ছিঁড়ল তোহার। ভুরু কুচকে বালিশের পাশ থেকে হাতড়ালো সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তিহান ভাই নামটা চোখে পড়তেই ভেতরটা একটু কেঁপে উঠল বোধ হয়। কিছুক্ষণ রিং হতেই কেটে গেল ফোনটা। ভাইব্রেশনের কাঁপুনিটা থেমে যেতেই সম্মিত ফিরে পেল তোহা। জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ ধরপড়িয়ে উঠে বসল। আবারও সউদ্যমে ফোনটা ভাইব্রেশন হতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে রিসিভ করলো তোহা। এখন নিশ্চিত একটা রাম ধমক খাবে। ফোন রিসিভ করে সরি বলার আগেই ওপাশ থেকে তিহান গুরু গম্ভীর শীতল কণ্ঠে বলে উঠল, বাইরে আসো। কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল তোহা। অতঃপর গলা খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, জি। ওপাশ থেকে তপ্ত নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল শুধু। তোহা পাল্টা কিছু বলার সাহস পেল না। আর ঘুমন্ত স্বর্ণালীকে একবার পরখ করে নিয়ে বিছানা থেকে নামতে নামতে মিনমিন করে বলল, আসছি। সে আসছি বলতেই ফোনটা কেটে গেল অপর পাশ থেকে। ছোট্ট একটা শ্বাস ফেলে ফোনটা বিছানায় রেখে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল তোহা। মাথায় ওড়না চাপিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে এলো দরজা খুলে। বারান্দায় তখন ঠান্ডা শীতল মন মাতানো বাতাসের প্রথম দমকাটা উষ্ণ শরীরে ছুঁয়ে যেতেই গায়ের লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক তাকিয়ে রেলিং ধরে আকাশের দিকে চেয়ে থাকা তিহানকে দেখতে পেল তোহা। সুতি সাদা ওড়নাটা আষ্টে পিষ্টে গায়ে জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। তিহানের পাশে যেয়ে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ালো তিহান। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে তোহার সারা মুখে দৃষ্টি ঘোরালো বেশ অনেকক্ষণ। তোহার নত দৃষ্টিতে এক ঝাঁক প্রশ্ন উপচে পড়ছে। এই রাতের বেলা ডেকে এভাবে তাকিয়ে আছে কেন লোকটা? শেষমেশ প্রশ্ন করার জন্য মুখ খুলল তোহা। বলল, আপনি এত রাতে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, সেজন্যই ডেকেছি। তোহার প্রশ্নে শেষ হবার আগেই উত্তর দিল তিহান। তোহা এক পলক তাকালো, মুহূর্তেই ঠোঁট চেপে ক্ষীণ হাসল। তিহানের চোখ আটকে রইল সেই হাসিতে। ফট করে একটা শব্দ হতেই চমকে উঠল তোহা। তবে কি কেউ আসছে এদিকটায়? তাদের একসাথে দেখে ফেললে কি হবে? তোহার অস্থির দৃষ্টি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল তিহান। কেউ আসছে না। বাতাসের ধাক্কায় হয়তো শব্দ হয়েছে কিছুতে। এত ভয় পাও কেন?
তোহার মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। সে ভীতু দৃষ্টিতে বারান্দার ওপাশে চেয়ে রইল। হাঁপ ছাড়ল তিহান। তোহার হাত টেনে ধরে সামনে এগোতে নিলেই তোহার সন্দিহান কণ্ঠে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন? তুমি যে হারে ভয় পাচ্ছ, আমি একটু মন ভরে দেখার আগে জ্ঞান হারিয়ে ফেলবে। আপনি মজা নিচ্ছেন। তিহান সরু চোখে তাকালো। তোহার কথাটা তোয়াক্কা না করে চুপচাপ ছাদের সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। চাঁদের আলোয় পাশের একটা ছোট্ট টব থেকে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এসে ঠেকছে। মাথা ঝিমঝিম করছে তোহার। তিহান মুখোমুখি দাঁড়িয়ে আংটি পরানো হাতের 4 আঙ্গুলের অগ্রভাগ আলতো করে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে এক দৃষ্টিতে দেখে চলছিল বিরতিহীনভাবে, যেন সেখানেই তার গোটা জীবনের সব সুখ এসে ভর করেছে। এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে পড়ল তোহা। বলল, এত কি দেখছেন? তিহান মুখ তুলে তাকালো, আবার মাথা নামিয়ে আংটিটা বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে বলল, সুন্দর লাগছে তাই না? তিহানের খেই হারানো কথাবার্তায় হেসে ফেলল তোহা। একটু পর হাতটা ছাড়িয়ে নিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে হাসি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি এখন থেকে সব সময় তুমি করে ডাকবেন? তোহার বাহু ধরে কাছে টেনে নিল তিহান। হাতের উল্টো পিঠ গালে ছুঁয়ে দিয়ে ভুরু উঁচিয়ে বলল, ডাকা তো উচিত, আমার অধিকার আছে। তোহা উত্তর দিল না। তার মুখে চিন্তার ছাপ প্রখর, ছাপ স্পষ্ট। এই লোকের মাঝখানে মধ্যে একান্তে তুমি ডাকলেই লজ্জায় শেষ হয়ে যায় সে। আর সব সময় সবার সামনে ডাকলে তো আর চোখ মেলানোর অবকাশ থাকবে না। না, ডাকবেন না। বিয়ের পর ডাকবো, নয়তো আমার তুমি ডাকটায় অভ্যস্ত হয়ে যাবে তুমি। তখন তুমি ডাকার পর মুহূর্তেই তোমার লজ্জা রাগানো চেহারাটা আর দেখতে পারবো না বলে। কেটে গেল আরও কয়েকটি মহেন্দ্রক্ষণ। তিহানের ধূসর রঙের সম্মিলিত চোখের দৃষ্টি তোহার গভীর কালো চোখ। লোকটার মধ্যে কোনো সংকোচ নেই। নিচে নামবেন না? অনেকটা রাত হয়ে গেছে, আস্তে করে বলল তোহা। তিহান সে প্রসঙ্গে কোনো উত্তর দিল না। আচমকা তোহার বাম চোখের পাতায় আঙ্গুল ছুঁয়ে দিতেই চোখ বন্ধ করে ফেলল তোহা। চোখ বন্ধ অবস্থাতেই তাড়াহুড়া করে বলল, কি করছেন? আরও কিছুক্ষণ তোহার ঘন পাপড়িতে আঙ্গুল দিয়ে খেলল তিহান। প্রশ্ন করল, তুমি চোখে কাজল দাও না কেন? প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বাস্তবিকই সে আজ পর্যন্ত কখনো চোখে কাজল দেয়নি। কেন জানি কাজল লাগাতে ভয় লাগে। একবার অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, বরং হাত কেঁপে চোখের বাজেভাবে খোঁচা লেগে গিয়েছিল। তারপর আর কখনো সাহস করেনি। আইলাইনার দিয়ে সবসময় কাজ চালিয়ে দিয়েছে। আমি কাজল দিতে পারি না, ছোট মুখে উত্তর দিল তোহা। তিহান হাসল। তোহার এক গালে হাত রেখে মোহনীয় স্নিগ্ধ ভারী পুরুষালী কণ্ঠে বলল, জানো, তোমাকে কাজল চোখে দেখার কত শখ আমার। তোমার কাজল দেওয়া চোখের মায়ার মাত্রাটা ভাবতেই আমার ভয় হচ্ছে। আচ্ছা, সেই চোখে একবার তাকালে আমি দৃষ্টি ফেরাতে পারবো তো? লাজুকলতা। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এই রাত বিরাতে তার প্রেমিক মন আবারও জেগে উঠেছে। এই ভয়ঙ্কর প্রেমিককে সে কি করে সামলাবে? তার এত সাধ্য নেই। তার ভাবনার মাঝে তিহান এক বুক আবদার মাখা ছেলে মানুষই স্বরে বলল, আমি একদিন তোমাকে কাজল পরিয়ে দেব, ঠিক আছে? এক মুহূর্ত দেরি না করে তোহা উত্তর দিল, আচ্ছা, দিয়েন। বাতাসের বেগ বেড়ে গেছে। গাছের পাতা নড়ে শা শা শব্দ হচ্ছে। একটা দমকা হাওয়ায় তোহার মাথার ঘোমটাটা পড়ে গেছে, খুলে গেছে চুলের খোপা। তীব্র বাতাসে অগোছালো চুল সামলাতে বড্ড ঝামেলা পোহাতে হচ্ছে। তোহা তাও কিছুতেই সবগুলো চুল হাতের মুঠোয় আনতে পারছে না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে চুলগুলো খোপা করার পর গায়ের ওড়না ঠিক করতেই তিহান এগিয়ে এলো। নিজেই ওড়নার আঁচল টেনে নিয়ে তোহার মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তোমাকে ঘোমটায় মানায় খুব, চলবে ইনশাআল্লাহ।